ক্লাস 12 এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের খাদ্য উৎপাদনের উন্নতি সাধন বা ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন এই চ্যাপ্টারটার কিছুটা অংশ পড়াবো। আজকের প্রথম বিষয় হলো উদ্ভিদ প্রজনন বিদ্যা বা প্ল্যান্ট ব্রিডিং। উদ্ভিদ প্রজনন বিদ্যা হলো ব্যবহারিক উদ্ভিদবিদ্যা বা অ্যাপ্লাইড বটানির একটা শাখা, যার মাধ্যমে কৃষিজ ফসল উদ্ভিদের সার্বিক উন্নতি সাধনের কৌশল সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় কৃষি শস্যের বংশগতি বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন ও উন্নত প্রকারের শস্যল উদ্ভিদ সৃষ্টির কৌশল সম্পর্কে আলোচনা করা হয়, তাকে উদ্ভিদ প্রজনন বিদ্যা বা প্ল্যান্ট ব্রিডিং বলে। এই উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো কোনো একটি উদ্ভিদে যথাসম্ভব বেশি সংখ্যক গুরুত্বপূর্ণ, উন্নত ও পছন্দসই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানো এবং একটা নতুন উন্নত মানের উদ্ভিদের কৃষিকার্যে ব্যবহার। এর প্রধান উদ্দেশ্যগুলো: 1 নম্বর, ফলন বৃদ্ধি। অধিকাংশ ক্ষেত্রে কৃষিজাত ফসলের ফলন বৃদ্ধি করা হচ্ছে এর একটা প্রধান উদ্দেশ্য। ধান, গম, ভুট্টা প্রভৃতি ক্ষেত্রে উচ্চ ফলনশীল শঙ্কুর উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। 2 নম্বর, গুণগত মান বৃদ্ধি। শস্য দানা, ডাল, বীজ, ফল ইত্যাদির আকার আয়তন বৃদ্ধি, প্রোটিন, ভিটামিনের পরিমাণ, মিষ্টত্ব, স্বাদ ইত্যাদির বৈশিষ্ট্য উন্নতি সাধন করাও একটা এর উদ্দেশ্য। 3 নম্বর, উন্নত গঠনগত বৈশিষ্ট্য। উদ্ভিদ দেহের উচ্চতা, শক্ত সবল গঠন, প্রয়োজন মতো শাখা প্রশাখা সৃষ্টি যাতে সহজেই মাটিতে না পড়ে যায়, এগুলোর দিকে দৃষ্টি রাখাও এই উদ্ভিদ প্রজনন বিদ্যার একটি উদ্দেশ্য। 4 নম্বর হলো রোগ ও কীট পতঙ্গের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। উদ্ভিদের বিভিন্ন সংক্রমণজনিত রোগ ও কীটপতঙ্গের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধক প্রজাতি সৃষ্টি করাও এর একটা উদ্দেশ্য। 5 নম্বর, ভিন্ন পরিবেশে জন্মানো অভিযোজন ক্ষমতা। সংকরায়নের ফলে ধানের খরা প্রতিরোধক প্রকার সৃষ্টি করাটা এর ফলে সম্ভব হয়েছে। যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানেও বিশেষ খরা প্রতিরোধী ধানের প্রজাতির ভালো ফসল পাওয়া সম্ভব হয়েছে। এছাড়া জলমগ্ন জমিতে ঘাড়ধর্মী মাটিতে জন্মানোর ক্ষমতা সম্পন্ন শস্য প্রজাতি সৃষ্টি করা সম্ভব হয়েছে। 6 নম্বর, ফলনের সময় হ্রাস। দীর্ঘদিন কৃষি জমিতে ফসলের পরিচর্যার ব্যয়ভার কমানো, ফলনের সময় হ্রাস করে বছরে অনেকবার ফসল তোলা, ধান, গম, আখ, রেড়ি প্রভৃতির ক্ষেত্রে ফলনের সময়কাল কমানো সম্ভব হয়েছে। 7 নম্বর, ক্ষতিকারক ও বিষাক্ত পদার্থের দূরীকরণ। যেসব উদ্ভিদে বিপাকজাত, অবাঞ্ছনীয় বা ক্ষতিকারক বস্তু উৎপাদন করে, যার ফলে মানুষ ও গবাদি পশুর ক্ষতি হতে পারে, তার উৎপাদন হ্রাস করা সম্ভব হয়েছে। 8 নম্বর, লবণাক্ত জমিতে জন্মানোর ক্ষমতা অর্জন। সাধারণত লবণাক্ত জমিতে অধিকাংশ উদ্ভিদ জন্মাতে পারে না, কিন্তু সংকরায়নের ফলে এইরূপ উদ্ভিদ প্রজাতি সৃষ্টি করা সম্ভব যাদের লবণাক্ত অঞ্চলে চাষ করা যায়। 9 নম্বর, তাপমাত্রা ও আলোক সংবেদনশীলতা। কিছু ফসলি উদ্ভিদ যেমন ধান ও গমের ক্ষেত্রে তাপমাত্রা ও আলোর প্রয়োজনীয়তার পরিবর্তন ঘটিয়ে স্বল্প আলো ও তাপমাত্রায় সম্পন্ন অঞ্চলে চাষ করা সম্ভব করা হয়েছে। উদ্ভিদের এবার বলছি প্রজননের পদ্ধতি। উদ্ভিদের যে প্রজননের পদ্ধতি সেগুলো নিয়ে এবার আলোচনা করছি। 1 নম্বর, উদ্ভিদ প্রবর্তন। কোনো স্থানে নিজস্ব পরিবেশে জন্মানো উদ্ভিদকে অপর কোনো স্থানে ভিন্ন পরিবেশে নিয়ে আসাকে প্রবর্তন বলে। আবার নতুন স্থানের জলবায়ুতে সুস্থভাবে বেঁচে থাকার অভ্যস্ত করানোর পদ্ধতিকে বলে খাপ খাওয়ানো। সাধারণত কোনো একটি প্রজাতির উদ্ভিদের স্থানীয় প্রকারগুলিতে সব রকম ভেদ থাকে না।
অথচ ভিন্ন পরিবেশে জন্মানো একই প্রজাতির উদ্ভিদের মধ্যে গুণগত পার্থক্য বেশি থাকে। সেই কারণে কোনো প্রজাতির বর্তমান সম্ভাব্য সমস্ত রকম ভেদগুলিকে সংগ্রহ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পছন্দসই নতুন ভেদগুলোকে সংগ্রহ করা হয় ও কোনো নির্দিষ্ট জলবায়ুতে অভিযোজিত করার পদ্ধতি অবলম্বন করা হয়। উদ্ভিদ প্রজননে শস্য উদ্ভিদগুলির গুণগত মান বৃদ্ধির সহজ উপায় হলো এই প্রবর্তন। বর্তমানে বিদেশ থেকে নিয়ে আসা উদ্ভিদের উৎকৃষ্ট বৈশিষ্ট্যগুলিকে স্থানীয় উদ্ভিদে সঞ্চারিত করা উদ্ভিদ প্রজননের অন্যতম লক্ষ্য। আমাদের দেশে ধান, গম, চা, কফি, তুলো, তামাক প্রভৃতি বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে এবং সফলতার সঙ্গে কাজে লাগানো হয়েছে। 2 নম্বর, নির্বাচন বা সিলেকশন। কোনো একটি প্রজাতিভুক্ত উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে থেকে ফিনোটাইপগত উন্নত মানের অবস্থা মিশ্র উদ্ভিদ সম্প্রদায় থেকে পছন্দসই বৈশিষ্ট্যের উদ্ভিদ পৃথকভাবে সংগ্রহ করে তা থেকে একটি নতুন উন্নত প্রকারের উদ্ভিদের উদ্ভব ঘটানোর জন্য গৃহীত পদ্ধতিকে নির্বাচন বলে। উন্নত ও পছন্দসই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের উদ্ভব ও উন্নত মান দীর্ঘদিন বজায় রাখার এটা একটা সহজ পদ্ধতি। এই শস্য উদ্ভিদের নির্বাচন প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক নির্বাচন এবং কৃত্রিম নির্বাচন। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন কি না, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন শর্ত যেমন তাপমাত্রা, মাটি, জলবায়ু প্রভৃতির নিয়তই উদ্ভিদ দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের উপর প্রভাব বিস্তার করে চলেছে। কখনো বা কিছু উদ্ভিদ প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে অভিযোজিত হতে না পেরে ধ্বংস হয়ে গেছে, আবার কিছু উদ্ভিদ বংশগতির বৈশিষ্ট্যের অনুকূল প্রকারণের ফলে অভিযোজিত হয়ে স্থায়ীভাবে বেঁচে আছে। এইরূপ পরিবেশের তারতম্যে একই প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে প্রকারণের ফলে সৃষ্ট প্রকারগুলিকে ইকোটাইপ বলে। এইভাবে প্রাকৃতিক নির্বাচন দ্বারা আঞ্চলিক ও স্থিতিশীল চাষযোগ্য উদ্ভিদ প্রজাতির উদ্ভব ঘটেছে। আর একটা হলো কৃত্রিম নির্বাচন। প্রাচীনকাল থেকে চাষিরা নিজেদের স্বার্থে মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে থেকে বিশেষ উন্নত গুণসম্পন্ন উদ্ভিদকে নির্বাচন করে আসছে। এই ধরনের উদ্ভিদ নির্বাচন করে তাদের বংশবৃদ্ধি ঘটানোকে কৃত্রিম নির্বাচন বলে। কৃত্রিম নির্বাচনের ফলে প্রাকৃতিক নির্বাচনের মতো প্রকারণ বৈচিত্র্য দেখা যায় না। কৃত্রিম নির্বাচন সাধারণত 3 প্রকার হয়: দলবদ্ধ নির্বাচন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন এবং ক্লোন নির্বাচন। দলবদ্ধ নির্বাচন কি না, এটি সর্বাপেক্ষা একটা পুরনো আর সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে কৃষি জমি থেকে উৎকৃষ্ট মানের উদ্ভিদ বেছে নিয়ে এদের বীজ সংগ্রহ করা হয়। ওই বীজ থেকে পরবর্তী কয়েক জনু ধরে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটিয়ে পরীক্ষামূলকভাবে চাষ করে উন্নত মানের উদ্ভিদগুলো থেকে বীজ সংগ্রহ করা হয়। এবার বলছি বিশুদ্ধ বংশধারা নির্বাচন। এটি স্বতন্ত্র বিশুদ্ধ স্বপরাগী উদ্ভিদের বংশধরদের নিয়ে গঠিত একটি প্রকারকে বিশুদ্ধ বংশধারা বলে। বিশুদ্ধ প্রকৃতির হওয়ায় স্বপরাগী শস্য উদ্ভিদগুলোর থেকে বিশুদ্ধ বংশধারার উৎপত্তি সহজেই ঘটে থাকে। স্বপরাগীর উন্নতি সাধনের জন্যই বিশুদ্ধ বংশধারা নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হয়। আর একটা উপায় হলো ক্লোন নির্বাচন। অঙ্গজ জননের মাধ্যমে তৈরি একটি উদ্ভিদের সমগ্র বংশধরদের একটি ক্লোন বলা হয়। এই পদ্ধতিতে উদ্ভিদ নির্বাচনকে ক্লোন নির্বাচন বলে। আলু, আখ, কলা প্রভৃতির অঙ্গজ জননকারী উদ্ভিদে ক্লোনাল নির্বাচন হয়ে থাকে। এবার বলছি সংকরায়ন। সংকরায়নে অংশগ্রহণকারী জনিত্রী উদ্ভিদের উপর সংকরায়নটা কি প্রথমে বলি যে পদ্ধতির সাহায্যে জিনগত বৈশিষ্ট্যের পৃথক 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটিয়ে উন্নততর বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয় তাকে বলি সংকরায়ন। এই সংকরায়নে অংশগ্রহণকারী যেসব জনিত্রী উদ্ভিদ তাদের উপর নির্ভর করে সংকরায়ন পদ্ধতি বিভিন্ন প্রকারের হয়। অন্তঃপ্রকার সংকরণ, একই প্রকারভুক্ত দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে সংকরণ। আন্তঃপ্রকার সংকরণ, একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন প্রকার উদ্ভিদের মধ্যে সংকরায়ন। আন্তঃপ্রজাতি সংকরায়ন, একই গণের অন্তর্ভুক্ত দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে সংকরায়ন। আন্তঃগণ সংকরায়ন, দুটি ভিন্ন গণযুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন। অন্তর্মুখী সংকরায়ন,
এই প্রকার সংকরণে ব্যাকক্রসের মাধ্যমে একটি প্রজাতির জিন অন্য প্রজাতির জিন দিয়ে প্রতিস্থাপিত করা হয়। সম্মিলিত সংকরায়ন। এই প্রকার সংকরায়নে দুটি জনিত্রী উদ্ভিদের পছন্দমতো জিনগুলো নিয়ে আলাদা বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। সংকরায়নের উদ্দেশ্য একটি অপত্য উদ্ভিদে সব রকম উন্নত বৈশিষ্ট্যগুলির সমাবেশ ঘটানো। 2 নম্বর, অধিক মাত্রায় জিনগত প্রকারায়ন তৈরি করা। 3 নম্বর, হাইব্রিড ভিগার সম্পন্ন উদ্ভিদগুলোকে সৃষ্টি করা। সংকরায়নের প্রয়োগ কৌশল। সংকরায়নের প্রয়োগ কৌশলগুলি কয়েকটি পর্যায়ে বিভক্ত। যেমন প্রথম বলি আইসোলেশন। প্রথমে সংকরায়নের জন্য নির্বাচিত নির্দিষ্ট পুং ও স্ত্রী জনিত্রী উদ্ভিদ ঠিক করে নেওয়া হয়, যাতে দুটি উদ্ভিদের একই সময় ফুল ফোটে এবং পরাগযোগের জন্য পরিণত হয়। যেসব উদ্ভিদে স্বাভাবিকভাবে ইতর পরাগযোগ ঘটে সেই সব ক্ষেত্রে আইসোলেশন অত্যন্ত জরুরি। এরপর ইমাস্কুলেশন, যে পদ্ধতিতে স্ত্রী জনিত্রী রূপে চিহ্নিত উদ্ভিদের উভয়লিঙ্গ ফুল থেকে পরাগধানী বিদারণ ও পরাগরেণু বিস্তারের আগেই পুংকেশরগুলিকে অপসারণ করা হয় বা পরাগরেণুকে নিষ্ক্রিয় করা হয়, তাকে ইমাস্কুলেশন বলে। স্বনিষেক প্রতিহত করাই ইমাস্কুলেশনের প্রধান উদ্দেশ্য। এরপর ব্যাগিং। ইমাস্কুলেশনের পর পুং ও স্ত্রী পুষ্প বা মঞ্জরিকে মসলিন কাপড়, প্লাস্টিক বা কাগজের থলিতে আবদ্ধ রাখা হয়, যাতে কোনোভাবেই গর্ভমুণ্ডের উপর বাইরে থেকে আসা পরাগরেণু পড়ে না যায়। কম উচ্চতাযুক্ত উদ্ভিদের যেমন ধান, গম এসবের ক্ষেত্রে সমগ্র উদ্ভিদকেও আবৃত রাখা যায়। আবৃত রাখার ফলে স্ত্রী পুষ্পগুলো যেমন ইতর পরাগযোগের হাত থেকে রক্ষা পায়, তেমন পুং পুষ্পগুলো দূষিত বস্তু বা সংক্রমণের হাত থেকেও রক্ষা পায়। এরপর ক্রসিং। নির্বাচিত পুং জনিত্রী উদ্ভিদ থেকে পরিণত উর্বর অঙ্কুরণে সক্ষম পরাগরেণু নিয়ে স্ত্রী জনিত্রীর গর্ভমুণ্ডে স্থাপন করা হয়। একে ক্রসিং বা পরাগায়ন বলা হয়। এরপর লেবেলিং। ক্রসিং ঘটানোর পর ওই পুষ্পযুক্ত উদ্ভিদে বা প্লাস্টিক ব্যাগের উপর একটি করে ছোট আয়তাকার টিনের পাত বা ট্যাগ সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। প্রত্যেকটা ট্যাগে ইমাস্কুলেশনের তারিখ, ক্রসিংয়ের তারিখ আর পুং ও স্ত্রী জনিত্রী উদ্ভিদের একটা সংক্ষিপ্ত বিবরণ থাকে। এরপর ফসল তোলা এবং সংকর বীজ সংগ্রহ। বীজ তৈরি হওয়ার পর সংকর বীজযুক্ত প্যানিকেলগুলোকে কেটে নিয়ে ট্যাগ সমেত পৃথক পৃথক কাগজের খামে রাখা হয়। এরপর প্যানিকেলগুলোকে ভালো করে শুকিয়ে ঝাড়াই করে বীজ সংগ্রহ করা হয়। প্রতিটি সংকরায়নে তৈরি বীজগুলোকে পৃথক পৃথকভাবে ট্যাগ সমেত শুকনো ঘরে যত্ন সহকারে রাখা হয়। এরপর বলছি পলিপ্লয়েড প্রজনন। পলিপ্লয়েডই হলো যে সকল জীবেদের ক্ষেত্রে এই জোড়ার এক জোড়ার বেশি অর্থাৎ হোমোলোগাস সেট সমন্বিত ক্রোমোজোম থাকে। বেশিরভাগ ইউক্যারিওটিক প্রজাতি হলো ডিপ্লয়েড, অর্থাৎ তাদের 2 সেট সমন্বিত ক্রোমোজোম থাকে, যার মধ্যে একটি সেট পূর্বপুরুষ থেকে লাভ করে। পলিপ্লয়েডই প্রধানত উদ্ভিদ দেহে এবং কিছু জীবে লক্ষ্য করা যায়। কিছু রাসায়নিক উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ দেহে পলিপ্লয়েড দেখা যায়। উদ্ভিদ প্রজননে হাইব্রিড প্রজাতির বন্ধ্যাত্ব রোধে পলিপ্লয়েডই হলো উপযুক্ত পদ্ধতি। পলিপ্লয়েডের ব্যবহার। অ্যাপোমিক্টিক শস্যের উৎপাদন। উদ্ভিদ প্রজননে অ্যাপোমিক্সিস পলিপ্লয়েডের অপর একটি রূপকে উপস্থাপিত করা হয়। অ্যাপোমিক্সিসের মাধ্যমে পার্থেনোজেনেসিসের দ্বারা উদ্ভিদের বীজের উৎপাদন করা হয়। অ্যাপোমিক্টিক উদ্ভিদরা প্রধানত পলিপ্লয়েড, কিন্তু প্রত্যেক পলিপ্লয়েড উদ্ভিদ কিন্তু অ্যাপোমিক্টিক নয়। বীজবিহীন ফল উৎপাদন। ট্রিপ্লয়েড যুক্ত বীজহীনতা ফলের একটি বিশেষ বৈশিষ্ট্য। বাণিজ্যিক গুণযুক্ত ফল যেমন ধরি তরমুজ ট্রিপ্লয়েড, যার ক্ষেত্রে প্রথম কৃত্রিম উপায়ে ডিপ্লয়েড তরমুজের সঙ্গে সংকরায়নের ফলে টেট্রাপ্লয়েড প্রজাতি উৎপন্ন হয়। অ্যানিউপ্লয়েডি দ্বারা রোগ প্রতিরোধ। উদ্ভিদ প্রজননে রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদের বৃদ্ধি লাভ ঘটানো হয়। অ্যানিউপ্লয়েডি প্রয়োগের মাধ্যমে যেখানে অতিরিক্ত ক্রোমোজোমীয় বস্তুকে অপত্যের জিনোমে প্রবেশ করানো হয়।
এবার বলছি কলা পালন বা টিস্যু কালচার। পরীক্ষাগারে কাচের পাত্রে, টেস্ট টিউব হতে পারে, ক্লনিক্যাল ফ্লাস্ক হতে পারে, যে কোনো কাচের পাত্রে উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদের অন্তরিত কোষ, কলা বা অঙ্গের বৃদ্ধি ও পোষণ ঘটানোকে কলা পালন বা টিস্যু কালচার বলে। কলা পালন পদ্ধতিতে কোনো জীবের দেহ থেকে সজীব কলার স্বল্প অংশ পৃথক করে জীবাণুমুক্ত অবস্থায় পরীক্ষাগারে বিশেষ পাত্রে উপযুক্ত পুষ্টি মাধ্যমে প্রয়োজন মতো অনির্ধারিত সময়ের জন্য বৃদ্ধি ও পোষণ ঘটানো হয়। কলা পালনের প্রকারভেদ। কলা পালন পদ্ধতিতে পরীক্ষাগারে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদ কোষ বা অঙ্গের প্রকৃতি এই প্রকারের হয়ে থাকে। যেমন 1 নম্বর হচ্ছে অঙ্গ পালন। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, অপরিণত ফল বা ফলের অংশ বিভিন্ন অঙ্গকে পালন করা হয়। 2 নম্বর অসংগঠিত কলা বা ক্যালাস পালন। পালন মাধ্যমে বর্ধনশীল কলার কোষগুলো যদি অসংগঠিত অবস্থায় বৃদ্ধি পেতে থাকে তখন তাকে অসংগঠিত কলা বা ক্যালাস পালন বলে। 3 নম্বর ভ্রূণ পালন। বর্ধনশীল বীজ থেকে অপরিণত ভ্রূণ পৃথক করে নিয়ে পুষ্টি মাধ্যমে পালন করা হয়। অপরিণত ভ্রূণ থেকে পরিণত ভ্রূণ তৈরি হওয়া বা সম্পূর্ণ চারাগাছের উৎপত্তি ঘটানোই ভ্রূণ পালনের মূল উদ্দেশ্য। 4 নম্বর প্রোটোপ্লাস্ট পালন। উদ্ভিদ কোষের কোষপ্রাচীর যান্ত্রিক উপায় বা উৎসেচকের সাহায্যে বিচ্ছিন্ন করে পালন মাধ্যমে বৃদ্ধি ঘটানো হয়। পালন মাধ্যমে প্রোটোপ্লাস্ট থেকে ক্যালাস সৃষ্টির মাধ্যমে ভ্রূণ সৃষ্টি বা চারাগাছ সৃষ্টি করা হয়। 5 নম্বর হলো প্রলম্বন পালন। উদ্ভিদ কোষ বা কোষ সমষ্টি তরল পুষ্টি মাধ্যমে বৃদ্ধি ঘটানোকে প্রলম্বন পালন বলে। বিচ্ছিন্ন একক কোষ বা কোষ সমষ্টি তরল মাধ্যমে প্রলম্বিত অবস্থায় বৃদ্ধি পায়, একে প্রলম্বন পালন বলে। এবার বলছি সিঙ্গেল সেল প্রোটিন। মানুষ সহ প্রাণীদের বংশবিস্তার এত দ্রুত ঘটে চলেছে যে সেইভাবে খাদ্যবস্তুর পরিমাণ কিন্তু বাড়ানো যায়নি। বিকল্প খাদ্য সৃষ্টির অনুসন্ধানে অবিরাম নানা রকম গবেষণা চলছে। প্রোটিন খাদ্যের অভাবে মানুষের নানান অপুষ্টি রোগ দেখা দিচ্ছে। প্রোটিন খাদ্যের বিকল্প হিসাবে সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপির উৎপাদন যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কয়েকটি সাধারণ অণুজীব যা থেকে সিঙ্গেল সেল প্রোটিন উৎপন্ন হয় সেগুলো হলো সায়ানোব্যাকটেরিয়া যেমন স্পাইরুলিনা, ব্যাকটেরিয়া যেমন মিথাইলোফাইলাস, ইস্ট যেমন ক্যান্ডিডা, ফিলামেন্টাস ফাঙ্গি যেমন ফিউসেরিয়াম ইত্যাদি। এবার বলি সিঙ্গেল সেল প্রোটিনের সুবিধা। এসসিপির মধ্যে প্রচুর উন্নত মানের এবং উচ্চমানের প্রোটিন ও সামান্য পরিমাণ ফ্যাট থাকে। এসসিপি সারা বছর ধরেই পরীক্ষাগারে উৎপাদন করা যায়। শিল্পে এসসিপি উৎপাদনের সময় যেসব শিল্পজাত বর্জ্য ব্যবহার করা হয় সেগুলোর বাণিজ্যিক মূল্য খুবই কম, এছাড়া পরিবেশ দূষণও খুব সামান্য হয়। এসসিপির উৎপাদনের ফলে প্রোটিনজাত কৃষিজ দ্রব্যের উৎপাদনের চাপ কমে। এবার বলছি সিঙ্গেল সেল প্রোটিনের অসুবিধা। নিজস্ব স্বাদ ও পছন্দের জন্য অনেকের ভালো লাগে না। অণুজীবদের মধ্যে বেশি পরিমাণে নিউক্লিক অ্যাসিড থাকায় আন্ত্রিক অসুবিধা হতে পারে। এসসিপির অ্যামাইনো অ্যাসিড উপস্থিতি চাহিদা মতো নাও হতে পারে। এবারে বায়োফর্টিফিকেশন। বায়োফর্টিফিকেশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সব রকম পুষ্টি উপাদান সহ খাদ্যবস্তু উৎপাদন করা যায়। উদ্ভিদ প্রজনন, জেনেটিক প্রযুক্তি ইত্যাদির প্রকৌশলের সাহায্য নিয়ে উন্নত মানের খাদ্য উৎপাদন করা হচ্ছে। যেসব খাদ্যের মধ্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলি প্রয়োজন মতো থাকে। জীব প্রযুক্তিবিদগণ যেসব উন্নত মানের খাদ্য সামগ্রী উৎপাদন করেছে তার কয়েকটি হলো সোনালী ধান, যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়; আলু, যার মধ্যে শ্বেতসারের পরিমাণ 20 থেকে 40% বাড়ানো সম্ভব হয়েছে; টমেটো, যা দেরি করে পাকানো হয়। উদ্ভিদ প্রজননে
জীব প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজযুক্ত শস্য উৎপাদন করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে যেসব শস্য সৃষ্টি করা হয়েছে তাদের ফর্টিফাইড ফুড বলে। কয়েকটি ফর্টিফাইড খাদ্য সামগ্রী হলো: 1. প্রোটিন সমৃদ্ধ বিন, 2. ভিটামিন সি সমৃদ্ধ টমেটো, সরিষা, কুমড়ো ইত্যাদি, 3. ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ পালং শাক। এছাড়াও এক ধরনের শঙ্কর ভুট্টা উৎপাদিত হয়েছে যার মধ্যে 2000 মিলিগ্রাম পরিমাণ লাইসিন এবং প্রায় দ্বিগুণ পরিমাণ ট্রিপ্টোফ্যান থাকে। আজকের পড়া এই পর্যন্ত থাকলো। এর পরের দিন আমি এর পরবর্তী অংশটা পড়াবো। ঠিক আছে?